Press the bell icon on the YouTube app and never miss another update. মানেটা ঠিক বুঝলাম না। আমি প্রেগনেন্ট না, সেদিন আমি ট্যাবলেট ঠিকই খেয়েছিলাম, এবং একটা না, দুইটা। তাহলে এতদিন যে আমাকে তুমি বলেছো তুমি প্রেগনেন্ট? বলেছিলাম। সব তোমাকে পরীক্ষা করার জন্য মিথ্যে অভিনয় ছিল আমার। আর আজ যে ডাক্তারের কাছে গিয়েছিল সেটা? হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম শুধু দেখতে যে আসলেই তুমি বাচ্চা নষ্ট করতে সত্যি চাও নাকি মিথ্যা। আর ডাক্তার চেক করতে চাইলে আমি রাজি হতাম না। তখন বলতাম আমি বাচ্চা নষ্ট করব না কিছুতেই। এসব বলে বেরিয়ে আসতাম। এসবের কারণ কি? আমাকে তুমি শুধু এত চিন্তায় রেখেছিলে কেন? তুমি জানো এই কদিন আমি ঠিকভাবে খেতে পারিনি, এই কদিন ঠিকমতো আমার ঘুম হয়নি। তোমার সব চিন্তার একমাত্র কারণ ছিল কিভাবে বাচ্চাটা নষ্ট করা যায়। ভাগ্যিস যে আমি সত্যি প্রেগনেন্ট হইনি, তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। কি যে বলো হিমা, আমি এখন যেমন তোমার পাশে আছি, তুমি সত্যি প্রেগনেন্ট হলেও আমি তোমার পাশে এভাবেই থাকতাম। হা থাক, সেসবের আর দরকার নেই। মানে আসলে সেদিন তোমার সাথে রুম ডেট করার পর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। বারবার ভাবছিলাম এটা আমি কি করলাম, এরকম মেয়ে তো আমি না। অনেকের কাছে থেকে শুনেছিলাম ছেলেরা এসব করে পরে নাকি দূরে চলে যায়। ওদিকে আমার বাবা মা বিয়ের জন্য ছেলে ঠিক করেছে। বাবা মাকে না করার আগে ভেবেছিলাম তুমি ঠিক আছো তো, আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করার এটা সময়। তাই সেদিন বলেছিলাম আমি প্রেগনেন্ট। আর এরপরে বুঝে গেছি তুমি কীরকম ছেলে, আর তোমার মনের সব ইচ্ছা। আমার মনে খারাপ কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, সেসব আমি বুঝে গেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বড় কোনো ভুল করার আগে সে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। বাসায় এসে তখন আমি বাবা মায়ের পছন্দ করা ওই ছেলেটার সাথে বিয়ের ব্যাপারে বলে দিয়েছি। তারা অনেক দিন থেকে আমার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এখন হয়তো কয়েকদিনের ভেতর আমার বিয়েও হয়ে যাবে। ছেলেটা পাইলট, তোমার মতো বেকার না বা বিশ্বাসঘাতক হবে না মনে হয়। আশা করি তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না। কথাটুকু বলে হিমা মোবাইলের লাইন কেটে দিল। হিমার শেষের কথা শুনে খুব বেশি কষ্ট তুষার পায়নি। মনে মনে ঝামেলা থেকে বেঁচে গিয়ে সে যে বেশ খুশি হয়েছে তা তার মুখের হাসি দেখলেই বোঝা যায়। এত সহজে হিমাকে গাড় থেকে নামাতে পারবে তা তুষার নিজেও ভাবেনি। কিছুদিন পর তুষারের বোনের বিয়ে শেষ। তুষার তার বাবার সাথে তাকে ব্যবসার জন্য নিতে চাওয়া সেই টাকার ব্যাপারের কথা বলতে বসেছে তার বাবাকে। তুষার বলল, বাবা, আমি ভালো একটা ব্যবসা পেয়েছি। তুমি আমাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলে, সেটা কবে দিবে? তুষারের বাবা, আমি তো আর তোমাকে টাকা দিতে চাইনি। তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তোমাকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছে তোমার হবু শ্বশুর। সে তোমাকে সেটা দিবে তার মেয়েকে বিয়ে করার সাথে সাথে। বাবা, তোমার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। কি বলছো তুমি? তুষার, তুমি তো তোমার লতিফ আঙ্কেলকে চিনো। সে আমার অনেক পুরানো বন্ধু। তুমি হয়তো জানো যে সে বিশাল ব্যবসায়ী, টাকা পয়সার তার কোনো অভাব নেই। হ্যাঁ, কিন্তু তাতে আমার কি? তার মেয়ে রিয়াকে তো তুমি চেনো। হ্যাঁ বাবা, প্রায় 3-4 বছর আগে তার বিয়েতে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, ওকেই তোমার আবার বিয়ে করতে হবে। বসা থেকে উঠে দাঁড়িয়ে তুষার, বাবা, এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? শান্ত হও তুষার, আগে তো আমার কথা শোনো। রিয়ার সাথে ওই ছেলেটার ডিভোর্স হয়েছে, ঠিক মতো বনিবনা হচ্ছিল না। লতিফ সাহেব জামাইকে সব দিয়েছিল, লাগলে আরও দিতে, কিন্তু মেয়েটার খামখেয়ালিপানা ওরা ঠিক মেনে নিতে পারছিল না।
ছি বাবা, তুমি এরকম একটা মেয়েকে আমাকে কি করে বিয়ে করতে বলছো? শুধু বলছি না, ওকেই তোমাকে বিয়ে করতে হবে। আমি তাকে কথা দিয়েছি, আর তার ভরসায় তোমাকে আমি ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম। আর এই টাকাটা লতিফ সাহেব তোমাকে দিচ্ছে তার মেয়েকে বিয়ে করার বিনিময়ে। আর হ্যাঁ, আরেকটা কথা, রিয়ার বাচ্চাটার বয়স প্রায় 2 বছর। ডিভোর্সের সময় ওকে রিয়া সাথে করে নিয়ে এসেছে। সমস্যা নেই, বাচ্চাটাও নানা নানুর সাথে থাকবে, শুধু মাঝে মাঝে রিয়ার কাছে আসবে। বাবার বলতে থাকা কথা শেষ হবার আগেই তুষার সেখান থেকে চলে আসলো। তখন থেকেই ছেলেটার চোখ ছল ছল করছে পানিতে। রুমে বসে বিছানায় শুয়ে অজরে কাঁদছে তুষার, আর বারবার ভাবছে বাবা কি করে এরকম হয়? টাকার জন্য নিজের ছেলের সাথে এরকম একটা মেয়েকে বিয়ে দিতে চাওয়া। তুষার এটা খুব ভালো করে জানে যে এই মেয়েকেই তাকে বিয়ে করতে হবে, কারণ তার বাবা কাউকে কথা দিলে তার নজ্জর হয় না। তুষারের হিমার কথা খুব মনে পড়ছে। মেয়েটার সাথে তার অনেক দিন কোনো যোগাযোগ নেই। সেই কবে কথা হয়েছে। মোবাইলটা হাতে নিয়ে হিমার নাম্বারে কল দিল তুষার। দ্বিতীয়বার কল রিসিভ করে। হিমা, কে? তুষার, আমি তুষার। হিমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনোই তোমাকে মাফ করব না, এটা সম্ভব না। আমি একটা সময় তোমাকে অনেক ভালোবেসেছিলাম, তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, আর তোমার উপর ভরসা করে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শরীরের লোভে ছিলে। তোমার ফাঁদে পড়ার পর আমি তোমাকে চিনেছি। সব আমার ভুল ছিল হিমা। যে ভুল তুমি করেছো তার খেসারত তোমাকে দিতে হবে জীবনভর। তবে আমি খুব ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, আর আমি যাকে বিয়ে করেছি সে আমাকে খুব ভালোবাসে। সে খুব যত্ন নেয় আমাকে খুব যত্নে আগলে রাখে সারাক্ষণ। আর হ্যাঁ, আমি বিয়ের আগে তাকে সব বলে নিয়েছিলাম। সেদিন তাকে আমি বলেছিলাম কেউ একজন ভালোবাসার নামে আমাকে ঠকিয়েছে, বিয়ে করার কথা দিয়ে ছলনায় আমাকে ভূত করে সে আমার সাথে খারাপ কাজ করেছিল একবারই। তাকে আমি বলেছিলাম ওটাই আমার প্রথম বা শেষ। এরপর এ জীবনে আমি শুধু আমার স্বামীর। সে আমার হাতে হাত দিয়ে সেদিন বলেছিল এখনের পর থেকে আমরা দুজনেই ব্যাপারটা ভুলে যাব, আর কখনো এটা তুমি মনে আনবে না বা মনেও রাখবে না। জানো তুষার, আমার ভাবতেও অবাক লাগে, তুমিও একটা পুরুষ আর আমি যাকে বিয়ে করেছি সেও একটা পুরুষ, কিন্তু অদ্ভুত দুজনের কি পার্থক্য। একজন আমাকে ঠকিয়েছে, আরেকজন আমাকে জিতিয়েছে। যাই হোক, তোমার সাথে আর কথা বলতে চাচ্ছি না, রাখি। কথাটুকু বলে হিমা লাইন কেটে দিয়ে সাথে সাথে সিমটা ভেঙে ফেলল, যেন তুষার আর কখনো তার সাথে যোগাযোগ করতে না পারে। হিমা আজকের দিনের অপেক্ষায় ছিল। মেয়েটার বিশ্বাস ছিল তুষার ঠিকই একদিন তার ভুল বুঝতে পারবে, আর ঠিক একদিন ঠকবে, যতটা না তাকে তুষার ঠকিয়েছে, আর তার থেকে অনেক বেশি। কাউকে ঠকিয়ে কখনো নিজে জেতা যায় না। হয়তো ক্ষণিকের জন্য ভালো থাকা যায়, তবে তা কখনোই সারা জীবনের জন্য না।